আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠক যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়। বৈঠক থেকে আসে গোটা দেশকে ৪টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত। অথচ যথাযথ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় চিহ্ন আজ হারিয়ে যেতে বসেছে। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। ১৯৭১ সালের এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, দখলদার বাহিনীর নির্মমতা, ঠিক সে সময়েই গড়ে উঠেছিল এক সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলোতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান সহ বিদ্রোহী সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল এম.এ. ওসমানী। দেশকে স্বাধীন করার শপথ নিয়ে মুক্তিবাহিনীকে ৪টি সেক্টরে ভাগ করা হলেও পরবর্তীতে ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে ভাগ করা হয়। এখানে সর্বপ্রথম সেক্টর ভাগ করা হয়, যুদ্ধের পলিসি নির্ধারণ করা হয়, মুক্তিযুদ্ধের নামকরণ করা হয়। প্রধান ছিলেন কর্নেল ওসমানী সাহেব। উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত ১৭ বছর অনেক চেষ্টা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন যে আমরা যদি একটা আমব্রেলা সরকার না গঠন করি তাহলে সারা বিশ্ববাসীর সমর্থন আমরা পাবো না। ১, ২ হলো যদি তেলিয়াপাড়া আমরা যদি একটি বিভিন্ন সেক্টরে বিভক্ত না হয়ে যুদ্ধ না করি তাহলে যুদ্ধে আমরা সাকসেসফুল হতে পারবো না। ১৯৭৫ সালে এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলায় পড়ে আছে। এখানে কয়েকবার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি। ৫৫ বছর পার হয়ে গেছি আমরা, কিন্তু যেখানে প্রথম মিটিংটা হয়েছিল, যেখান থেকে সূচনা হয়েছিল, এটা সরকারিভাবে কোনো স্বীকৃত এখনো হয় নাই। যত সরকারি আসছে আমরা একাধারে বলে যাচ্ছি, কিন্তু এটাকে কেউই ওয়াদা দিয়ে বলে যায়, কিন্তু পরবর্তীতে সময় কোনো কিছু করে নাই। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে আশা মুক্তিযোদ্ধাদের। এনটিভি নিউজ ডেস্ক। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আক্রান্ত এবং মৃত্যুর হার কমাতে কাল থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। যেসব এলাকায় আক্রান্তের হার বেশি সেখানে রোববার সকাল ৯টায় টিকা দেয়া শুরু হবে। সচিবালয়ের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। এদিকে শুক্রবার রাতেও কুষ্টিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। হামের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। মহাখালীর বিশেষায়িত হাসপাতালেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভিড় করছে। শয্যা সংকটে দুর্দশায় পড়েছে অভিভাবকরাও। চিকিৎসকরা জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে হবিগঞ্জে তেলিয়াপাড়া দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার নিয়ে কিছু সংখ্যক রাজনৈতিক দল মিথ্যাচার করছে। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়।
অথচ বিএনপি প্রথম রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছিল। তিনি আরও বলেন, জেনজিরা দেশের ইতিহাস ভালো জানেন না। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার তাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেয়নি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। জুলাই যুদ্ধকে সবসময় ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, সেই অভ্যুত্থানকে আমরা ধারণ করি। আজকে দুর্ভাগ্যজনক ভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম যাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো প্রগতিশীল দলের সরে আসাটা হতাশাজনক মন্তব্য করে অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত জাতির সাথে প্রতারণা। রাজধানীর প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণভোটের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুললে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। বিএনপির প্রতিষ্ঠাও সাংবিধানিক ছিল না জানিয়ে শিশির মনির বলেন, পৃথিবীর কোনো অভ্যুত্থানেই সংবিধান মেনে হয়নি। অনুষ্ঠানে বক্তারা দ্রুতই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। না হলে রাজনৈতিক সংকট তৈরি হবারও আশঙ্কা আছে বলে জানান তারা। সংবিধান সংশোধনের পর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছাই ভাঙা দলিলপুর আলফাপুর খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি কথা বলেন। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শহর এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ও অনলাইন দুভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। দুপুরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আগামীকাল অভিভাবকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা জানান মন্ত্রী। বলেন, শিক্ষা এখন খাতা কলম মুক্ত হচ্ছে, সুতরাং সকলকে আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হবে। আমাদের স্কুল ছিল 5 দিন, যেহেতু আমরা অনেক আওয়ার লস করেছি সেই জন্য স্কুল আমরা 6 দিন করছি। আমি বলছি মেট্রোপলিটন সিটিগুলোতে আমরা গার্ডিয়ানের সাথে বসে দেখবো যে আমরা অনলাইন অফলাইন ওয়ান অল্টারনেট নিয়ে করলে কতটুকু উপকার হবে, কতটুকু অপকার হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্বশত্রুতার জেরে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয়েছে। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। গতকাল খাপুরা গ্রামের 2 যুবককে মনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এতে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এতে 4টি গ্রামের মানুষ জড়িয়ে পড়লে শতাধিক আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হন। অন্যদিকে সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে 4 গ্রামবাসী মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 20 জন। এলাকায় সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিনিয়োগ ও শিল্প খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি এই খাতের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে চলমান জ্বালানি সংকট ও সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে সরকার, জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসলেন তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের এই বৈঠকে বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের সংকট নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বেসরকারি খাতের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকটির কাছে সহযোগিতা চান তিনি।
জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন ও বন্ধ প্রকল্প চালুর বিষয়ে চীন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেবে। মন্ত্রী আরও জানান, জলবায়ু ও পরিবেশ খাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। হামের প্রকোপে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিদিনই নতুন করে শিশু আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতই ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে গত 20 দিনে 98 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই হামের টিকা দেয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া শয্যা সংকট আর রোগীর অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতাল। বিস্তারিত জোবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। হামে আক্রান্ত হয়ে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও। বিছানার পাশেই দুশ্চিন্তা নিয়ে বসে আছেন মা। এমন চিত্র রাজধানীর মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিটি করিডোরে। আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স হয়নি হামের টিকা নেয়ার। হামের টিকাটা দেওয়া একবার, আবার সবাই বলছিল না যে হামের টিকা দিয়ে অনেক বাচ্চা মারা গেছিল, এই ভয় আর আমরা এই সময় দেইনি ওরা হামের টিকাটা। অনেক হামারি অধিক ফিরাই দিছে, মনে করেন পুরো ইতে এখন মোটামুটি কায়দা একটু লাইনে আছে। একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানে হামের রোগীদের জন্য 10টি শয্যার বিপরীতে ভর্তি 92 জন শিশু, যা নির্ধারিত শয্যার থেকে 9 গুণেরও বেশি। হাসপাতালগুলোর এমন শয্যা সংকটে অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। শিশু হাসপাতালে গেছিলাম, জাতীয় শিশু হাসপাতাল যেটা, সেইখানে সিট ছিল না। তারপরে ডিএনসিসিতে গেছিলাম, ওখানেও রাখে নাই। তারপরে ওখান থেকে আবার রেফার করে এখানে দিল। এখন এখানেও সব ফিল আপ, এখানে ফ্লোরটা ছাড়ার কোনো জায়গায় খালি ছিল না। আমরা কিছু বলি নাকি, সিট ওর পাশে একটা খালি হয়েছে, আরেকজনে নিয়ে নিচ্ছে, সিট পাই নাই, এর লাগে নিচে বসছি। ওখানে রাখা সম্ভব না, ওনাদের এখানে আইসিইউ আছে কিন্তু এই রোগী রাখা সম্ভব না। এখানেও সিট খালি ছিল না, অক্সিজেন ছিল না। তারপর ডক্টর ওর অবস্থা দেখা ভর্তি রাখছে। এখানে আসে আমরা এখানেও বনসই করাই, বলছে যদি ওর আইসিইউ লাগে ওনারা দিতে পারবে না। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। জনসচেতনতা এবং আইসোলেশন মেনে চলার পরামর্শ তাদের। কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়ান এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে রাজপথে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন সরকারের সময় প্রথমবারের মতো আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি এখন সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেটি জাতীয় সংসদের সমাধান না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দল। জনগণের ভোটে সংসদ বৈধ আর গণভোট অবৈধ এমন দ্বিচারিতা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সে কারণে আপনারা গণভোট চান না। গণরায়কে হাইকোর্ট দেখানো হলে রাজপথে জনগণ নেমে আসবে বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এখনো মুনাফিকের রাজনীতি, আর এখনো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন কোনো দলকে ক্ষমতা বসানোর জন্য ছিল না, বরং পুরনো ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়ার জন্যই এই আন্দোলন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের স্বার্থে ফ্যামিলি কার্ডের মতো জ্বালানি কার্ড চালুর পরামর্শ দেন তিনি। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে নয়াপল্টনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।